আসসালামু আলাইকুম। আজকে আমরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার টেকনোলজি সম্পর্কে আজকে আমরা প্রথম ক্লাস করব। আমরা আজকে এই বিষয়ে যা যা জানব সেগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে জানব আরএসি এর পূর্ণরূপ কী। আমরা জানব একটা রেফ্রিজারেটর কিভাবে কাজ করে, একটা রেফ্রিজারেটরে প্রধান অংশ কয়টি ও কী কী। আমরা প্রথমে বিশ্লেষণ করব আরএসির পূর্ণরূপ কী। আরএসি বলতে আমরা বুঝি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার টেকনোলজি। বাংলায় একে আমরা বলি শীতাতপ নিয়ন্ত্রিত, যার মাধ্যমে আমরা গরমের সময় আমরা কোনো কিছু ঠান্ডা করতে ব্যবহার করি। আমরা একটা রেফ্রিজারেটরে যেমন মাছ, মাংস এগুলো রাখতে পারি, নর্মাল শাক সবজি সব এগুলো দীর্ঘদিন রাখতে পারি। আমরা এই মুহূর্তে আমরা বিশ্লেষণ করব একটা রেফ্রিজারেটরে মূলত চেম্বার কয়টা থাকে। একটা রেফ্রিজারেটরে মূলত দুইটা চেম্বার থাকে, একটা হলো রেফ্রিজারেটর চেম্বার, একটা হলো ফ্রোজেন চেম্বার। আমরা ফ্রোজেন চেম্বারে কী কী রাখতে পারি? আমরা ফ্রোজেন চেম্বারে রাখতে পারি যেমন মাছ, মাংস এগুলো আমরা ফ্রোজেনে রাখবো। আর যেমন ফলমূল, শাকসবজি, রান্না করা তরকারি এগুলো আমরা মূলত রেফ্রিজারেটর সেকশনে রাখতে পারি। এই মুহূর্তে আমরা জানব রেফ্রিজারেন্ট কী এবং রেফ্রিজারেন্ট কেন ব্যবহৃত হয়। মূলত রেফ্রিজারেন্ট থেকেই এই নামটা এসেছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেন্টের কাজ হলো কোনো নির্দিষ্ট স্থানে তাপমাত্রা বা বস্তু তাপ শোষণ করে সেখানকার তাপ পারিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে নিচে নামিয়ে আনাই হলো একটা রেফ্রিজারেন্টের কাজ। এখন আমরা রেফ্রিজারেন্ট সম্পর্কে একটু পরে বিশ্লেষণ করব। আমরা আগে প্রধান অংশগুলো সম্পর্কে আমরা জানব। একটা রেফ্রিজারেটরের প্রধান অংশগুলো হলো কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপোরেটর, এক্সপেনশন ভালভ। এখন আমরা এই বিষয়ে আমরা জানব কন্ডেন্সার কি। আসুন তাহলে আমরা কন্ডেন্সার একবার দেখে আসি। আমরা একে বলে থাকি কন্ডেন্সার। এটা মূলত ফ্রিজের পেছনে লাগানো থাকে। আমরা সম্পূর্ণ দেখতে পারি কন্ডেন্সারে দুইটা মাথা থাকবে। যেমন এখানে দেখতে পারবেন এটা পেছানো পেঁচিয়ে এটা এই যে এই পাশে এই মাথা চলে এসেছে। এখন এটার কাজ কি? অনেকে তো বলতে পারেন যেহেতু গ্যাস ঠান্ডা করে তাহলে কন্ডেন্সারের তো কোনো কাজ নাই। এখন এটার কাজ আমরা বিস্তারিত বলবো। আমরা যখন এই যে এটা হলো কম্প্রেসারে যেমন এখানে তিনটা কিন্তু আমরা পাইপ দেখতে পাচ্ছি। এখানে মূলত তিনটা পাইপের মধ্যে আমরা দেখতে পারবো সাধারণত একটা পাইপ সরু হয়ে থাকে আর বাকি দুইটা একই সাইজের হয়ে থাকে। এখন এই দুইটা কিন্তু একই ব্যাসার্ধের পাইপ। এই দুইটাকে আমরা বলে থাকি সাকশন লাইন। আর এখানে একটা যে চিকন পাইপ রয়েছে এটাকে আমরা বলে থাকি ডিসচার্জ লাইন। যখন কম্প্রেসার চালু থাকবে তখন কম্প্রেসারের গ্যাস এই লাইনের মাধ্যমে বের হয়ে যাবে, বের হয়ে সরাসরি কন্ডেন্সারের এই অংশ দিয়ে গ্যাসটা চলে যাবে। গ্যাসটা যখন এর ভেতর দিয়ে যাবে তখন উচ্চ চাপের অতিরিক্ত এই গ্যাসটা এটার ভেতর দিয়ে পার হওয়ার সময় তখন আমরা দেখতে পারবো কন্ডেন্সার অনেক গরম হয়ে যাবে আর গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে। তখন এখানে আসার পরে এখানে আমরা যখন ফিল্টার লাগাবো, আমরা ফিল্টারটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা ফিল্টার বলে থাকি।
এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা মূলত ফিল্টার বলে থাকি। এটা এই অংশ, এই মাথাটা মূলত এখানে লাগানো থাকবে, কন্ডেন্সারের এই মাথায় সংযুক্ত থাকবে। আমাদের গ্যাস এখানে ফিল্টার হবে, ফিল্টার হওয়ার পরে এই ক্যাপিলারি টিউবের মাধ্যমে এই গ্যাসটা আমাদের ইভাপোরেটরে পৌঁছে যাবে এবং ফ্রিজ ঠান্ডা হবে। তারপরে আমরা কম্প্রেসারের এখানে আরেকটা লাইন দেখতে পারবো যে দুইটা শাকসর লাইন রয়েছে। কিন্তু আপনারা বলতে পারেন এখানে দুইটা শাকসর লাইন কেন দেওয়া হলো, এখানে তো একটা শাকসর লাইন দিলেই যথেষ্ট। কিন্তু এখানে দুইটা লাইন দেওয়ার কারণ হলো আপনারা চাইলে এখানে দুইটার মধ্যে একটা রিসার্চ এবং একটা শাকসর লাইন করতে পারে। সাধারণত কোম্পানি সবসময় এইটাকে ডিসচার্জ লাইন এবং এইটাকে শাকসর লাইন করে থাকে। এই ক্যাপিলারি টিউবের মাধ্যমে যে গ্যাসটা ইভাপোরেটর বলতে এটাকে বোঝানো হয়। এটা মূলত ফ্রিজকে ঠান্ডা রাখে। এখানে যখন চলে যাবে এই মাথার মাধ্যমে, তখন এই গ্যাসটা আবারও কম্প্রেসারের এই শাকসর লাইনে ভেতরে চলে যাবে এবং আবারও এটা পুনরায় রিসাইকেল হয়ে আবারও এই সাইকেলটা এইভাবে চলতে থাকবে। আজকে আমরা সাধারণ বেসিক কথা বলবো। এখন আমরা জানব রেফ্রিজারেশন সাইকেল কর্মপদ্ধতি। কম্প্রেসার থেকে গ্যাস হাই প্রেশার কন্ডেন্সারে যায়, খুব উচ্চ গতিতে কন্ডেন্সারে যায়, যাওয়ার পরে তাপগুলো বর্জন করে এটাকে এক্সপানশন ভালভে পাঠানো হয়। এই বিষয় সম্পর্কে আপনাদেরকে পরের ক্লাসে জানাবো। এটা এখানে যাওয়ার পরে তাপটা শোষণ করে ঠান্ডা করে এটা আবার ফ্রিজকে ঠান্ডা করে তারপরে আবারও কম্প্রেসারে ফিরে আসে। এখন আপনারা বলতে পারেন আমরা এটা বুঝলাম, কিন্তু ফ্রিজে কী কী গ্যাস ব্যবহার করা হয়, একটা কম্প্রেসারে কী কী গ্যাস ব্যবহার করা যেতে পারে। যেমন আমাদের এই কম্প্রেসারগুলোতে মূলত পুরনো গ্যাস দুই ধরনের ব্যবহার হয়, একটা আধুনিক গ্যাস, একটা পুরনো গ্যাস। পুরনো গ্যাসগুলো হলো R12, এটি ওজোন স্তরে ক্ষতি করে, সেই জন্য বর্তমানে আর এটি ব্যবহৃত হয় না, এটি বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে আধুনিক গ্যাস হিসেবে ব্যবহৃত হয় R134, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কিন্তু বর্তমানে ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধবের কারণে R600 ব্যবহৃত হয়। এই R600 এটা বিদ্যুৎ বিল অনেক কম আসে, এটার আরও অনেক সাইড আছে, এগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে পরের ক্লাসে জানাবো। এখন এত কিছু বললে এখানে আরেকটা গ্যাস ব্যবহৃত হয় R290। তবে বর্তমানে বাংলাদেশে যেমন ওয়ালটন, মিনিস্টার, ন্যাশনাল, বাংলাদেশে যতগুলো ফ্রিজগুলো রয়েছে মূলত এই R290 তেমন ব্যবহৃত হয় না। বর্তমানে R134 এবং R600 এই দুটাই ব্যবহৃত হয় বেশি। এখন আমাদের আরেকটা প্রশ্ন সামনে চলে আসলো। আপনারা হয়তো ফ্রিজ খুলে দেখতে পারবেন, ফ্রিজের মধ্যে ফ্যানের মতো একটা রেগুলেটরের মতো একটা রয়েছে, এটার নাম কি এবং এটার কাজ কি? তাই তো, এটার নাম হলো, আমরা বলে থাকি থার্মোস্টেট। যেমন আমাদের যদি কখনো জ্বর আসে, তাহলে আমরা যে যন্ত্র দ্বারা আমরা জ্বরকে পরিমাপ করি সেই যন্ত্রকে আমরা কি বলে থাকি? আমরা সেই যন্ত্রকে বলে থাকি থার্মোমিটার। সেখান থেকেই এটার নাম এসেছে থার্মোস্টেট, কারণ থার্মোমিটার ওইটার কোনো নিজের কোনো এই মেকানিক্যাল কোনো শক্তি নাই বলতে, ধরুন আপনারা যে তাপমাত্রা ওকে দেবেন ও সেই মতোই কাজ করবে, কিন্তু এর ব্রেন আছে, যাকে বাংলা ভাষায় আমরা বলি। আপনি যখন এটা এই রেগুলেটরের মতো এই নখটা ঘুরিয়ে দিবেন, তখন সে নিজে নিজে বুঝতে পারবে কত তাপমাত্রায় গেলে তার ফ্রিজের কম্প্রেসার বন্ধ করে দিতে হবে।
এটা ধরতে গেলে এক প্রকার সুইচ। আর এই যে আপনারা এই মাথা যে দেখতে পাচ্ছেন, এটা মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটা ফ্রিজের বডির মধ্যে থাকে। যখন এখানে এখানে একটা সেন্সর রয়েছে, যখন এখানে তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা চলে যায়, তখন উপরে চলে যায়, তখন এটাকে অটোমেটিকলি কম্প্রেসার বন্ধ করে দেয়। এই কানেকশনগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা পরের ক্লাসে জানাবো। এইগুলো থার্মোস্ট্যাট যেভাবে কাজ করে, তাপমাত্রা সেন্স করা থার্মোস্ট্যাটের সাথে একটি সেন্সর বা ভালভ থাকে যা ইভাপোরেটরের সংস্পর্শে থাকে। এটি ফ্রিজের ভেতরে তাপমাত্রা নিয়মিত পরিমাপ করে। কম্প্রেসার নিয়ন্ত্রণ, যখন ফ্রিজের ভেতরে তাপমাত্রা আপনার সেট করা মাত্রার যেমন 4 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি হয়ে যায়, তখন থার্মোস্ট্যাট কম্প্রেসারকে চালু করে দেয়। বন্ধ করা, যখন ওই ফ্রিজ পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়ে যায়, কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছায়, তখন থার্মোস্ট্যাট বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় বা বিচ্ছিন্ন করে দেয় এবং কম্প্রেসারকে একেবারে বন্ধ করে দেয়। এখন এখানে আপনাদেরকে আরেকটা বিষয় আমরা বলতে ভুলে গেছিলাম। সেই বিষয়টা হলো, আপনারা বলতে পারেন এখানে যেহেতু এই পাইপ দুইটা দেখতে, এখানে 3টা পাইপ দেখতেছি, হয়তো অনেক সময় আপনারা বাজারে গেলে দেখতে পারবেন এখানে 3টা। এইরকম সাধারণত হয় না। সাপোজ ধরলাম আপনারা বাজারে একটা কম্প্রেসার কিনতে গেলে সেখানে দেখতে পাচ্ছেন এখানে সেম ব্যাসার্ধের 3টা পাইপ। তখন আপনারা কিভাবে বুঝবেন? এটা কিন্তু একটা প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন, সকলের প্রশ্ন। এই বিষয়ে বোঝার জন্য তখন আপনারা এখানে যে 2টা পাইপ দেখতেছেন, প্রথমে একটা পাইপ দিয়ে ফুক্কার দিবেন ভেতরে। ফুক্কার দিলে মূল কথায় মুখ দিয়ে যখন ফু দিবেন, তখন যদি বাতাস আটকে যায় তাহলে বুঝবেন ওইটা ডিসচার্জ। আর যদি বাতাস এই দিক দিয়ে ফু দেওয়ার পরে এই দিক দিয়ে বের হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন এই 2টা হলো সাকশন লাইন। আপনারা চাইলে এটা সাকশন করতে, এটা রিসার্চ করতে পারেন, এটা সাকশন করতে পারেন, আবার চাইলে এটা রিসার্চ করতে পারেন, এটা সাকশন করতে পারেন। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, ফ্রিজে আমরা দরজা খুললে ফ্রিজে আলো জ্বলে এবং দরজা লাগিয়ে দিলে কেন আলো নিভিয়ে যায়? এর প্রধান কারণ হলো, ফ্রিজে এখানে একটা ডোর সুইচ ব্যবহার করা হয়। যেমন আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। ডোর সুইচ, এই যে এখানে আপনারা ডোর সুইচ দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের। সাপোজ আপনারা এই মডেলটা দেখতে পারেন, এই যে এটাও একটা মডেলের ডোর সুইচ। এই সুইচগুলোর ধর্ম হলো, যখন এগুলোকে প্রেস করবে তখন লাইন থেকে ডিসকানেক্টেড হয়ে যায়। কিন্তু যখন আপনারা দরজা খুলবেন, তখন নিচে একটা স্প্রিংয়ের মাধ্যমে এই সুইচটা কারেন্টের সাথে সংযুক্ত হয়ে যায় এবং বিদ্যুৎ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও পরের ক্লাস করার জন্য দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।